এই সোনার হরিণ ইউকের স্টুডেন্ট ভিসাটা যদি ভাই একটু দেখাতেন। অফকোর্স ভাইয়া ভিসা কদিনে পেলেন? সারপ্রাইজিং একটা ব্যাপার, আমি 12 ঘন্টায় ভিসা পেয়েছি। অনেকেই আছে যারা ফেক আইডি দিয়ে আমাদের এই কমেন্টের মধ্যে ভিডিওর নিচে কমেন্ট করে যে ভুয়া, যে মিথ্যা কথা বলতেছে, অনেক বাটপার। ইউকেটাকে কেন চয়েস করলেন ভাই? এত কান্ট্রি, ইউকে নিয়ে এত বদনাম, ইউকেতে পিআর পাওয়া যায় না, ইউকেতে আসলে এই সমস্যা ওই সমস্যা, অনেক সমস্যা, তারপরে ভাই কেন ইউকেটা চয়েস করলেন? আর ইউকের কস্টটা আমার কাছে মনে হচ্ছে বাকি কান্ট্রি থেকে আসলে একটু কম। ইউকের যে স্টাডির যে টাইমলাইনটা, 1 বছরের মধ্যে যে মাস্টার্স, এই টাইমলাইনটা আমার জন্য পারফেক্ট। কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন? সো আমি যাচ্ছি মাস্টার্স ইন সাপ্লাই চেইন অ্যান্ড ইন্টারন্যাশনাল লজিস্টিক্স। আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। সো ভাই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কেন ভাই? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপলয়। আমার সাথে গেস্ট থাকা মানেই কিন্তু নতুন সাকসেস স্টোরি অথবা কোনো ইউনিভার্সিটি নিয়ে ইনফরমেশন। সো রেগুলারের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার সাথে আছে রাকিন ভাই। রাকিন ভাই রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। সো কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমাদের অনেক ভালো লাগা, রাকিন ভাইয়ের মতো রাকিন ভাইয়ের ফ্রেন্ডও ছিল একজন নই আপু। সো তারও ভিসা হয়েছে, ইনশাল্লাহ কোনো ভিডিওতে তার সাথেও ইনশাল্লাহ কথা বলবো। সো রাকিন ভাইয়া, ভিডিও শুরুর আগে যদি আমাদের স্টুডেন্ট বা আমাদের যত ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনার এই সোনার হরিণ ইউকের স্টুডেন্ট ভিসাটা যদি ভাই একটু দেখাতেন। অফকোর্স। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। সো রাকিন ভাই, হ্যাঁ, কেমন লাগতেছে ভিসা পাওয়ার পরে? আলহামদুলিল্লাহ পারফেক্ট। মানে এতদিন কষ্ট করার পর আসলে এই এত বড় লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফাইনালি যখন জিনিসটা আসে, ইটস পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। সো রাকিন ভাই, আপনি ইউকেটাকে কেন চয়েস করলেন ভাই? এত কান্ট্রি, ইউকে নিয়ে এত বদনাম, ইউকেতে পিআর পাওয়া যায় না, ইউকেতে আসলে এই সমস্যা ওই সমস্যা, কাজ পাওয়া যায় না, বা টিউশন ফিস অনেক বেশি, অনেক সমস্যা, তারপরে ভাই কেন ইউকেটা চয়েস করলেন? ফার্স্ট অফ অল, আমার আসলে ইউকে নিয়ে খুব বেশি একটা আইডিয়া ছিল না, বাট ব্যাক অফ মাই মাইন্ড আমি আসলে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চাচ্ছিলাম। সো ইংলিশ স্পিকিং কান্ট্রি হলে যেটা হয়, আসলে এক্সট্রাভাবে ভাষা শেখার যে একটা হ্যাসেল, ওটা নিতে হয়। সো এক্সট্রাভাবে যেহেতু ভাষা শিখতে চাচ্ছিলাম না, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সো এগুলোর মধ্যেই অপশন ছিল। সো দেখা যাচ্ছে বাকি কান্ট্রিগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। আর ইউকের কস্টটা আমার কাছে মনে হচ্ছে বাকি কান্ট্রি থেকে আসলে একটু কম। আর রিগার্ডিং জব, আসলে যে রিমার্সগুলো আছে, এটা আসলে আমার মনে হয় পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা আসলে আপনার কে কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছে সেটা অনেক বড় একটা ম্যাটার। আমার কাছে সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে ইউকের যে স্টাডির যে টাইমলাইনটা, 1 বছরের মধ্যে যে মাস্টার্স, এই টাইমলাইনটা আমার জন্য পারফেক্ট। আর এরপর আসলে তারা 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দিচ্ছে। আমার মনে হয় এর মধ্যে আসলে কেউ যদি চায় কষ্ট করে, তাহলে এর মধ্যে আসলে স্পন্সর জব থেকে শুরু করে একটা স্কিলড মাইগ্রেশনের দিকে আসলে যাওয়াটা খুবই সহজ। ভাইয়া যেটা বলছিল, আসলে ইউকে টিউশন ফিস কিন্তু আমার মতে অন্যান্য কান্ট্রির তুলনায়, কিন্তু অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় কিন্তু কিছুটা কম, কিছুটা রিজনেবল, অ্যাফোর্ডেবল। পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আপনার অলরেডি 1 বছরের কস্টিং কমে যাচ্ছে। কারণ ভাই এটাকে যেটা বললো যে ইউকের মাস্টার্স কিন্তু নর্মালি 1 বছরের হয়, হোয়ারেজ অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বা ইউএসএ বলেন, সব কান্ট্রিতে কিন্তু মাস্টার্স 2 বছরে। সো এখানে কিন্তু 50% কস্টিং কিন্তু আপনার শুরুতেই কমে যাচ্ছে। এবং আসলে ইউকের ভিসা পলিসিটা কিন্তু অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি আসলে ভিসা রিফিউজও হয়, তার রিফিউজ লেটারে কিন্তু A to Z সব কিছুই সুন্দর করে এক্সপ্লেন করা থাকে যে আসলে আপনি কোন কোন সেকশনে আপনাকে তারা রিফিউজ করেছে, কেন আপনাকে রিফিউজ করেছে, যেটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে কিন্তু করেই না। যেমন ভাই ইউএসএ যেমন আসলে আপনাকে একটা রেড কার্ড বা একটা বলে দেবে আপনার ভিসা হয়নি, কেন ভিসা হয়নি সেটা কোনো এক্সপ্লেনেশন নাই। কানাডার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আসলে একটা স্টুডেন্ট তার ফান্ড থেকে শুরু করে আইএলটিএস, স্কোর সব কিছু অল ওকে থাকার পরেও তাকে বলে যে তোমার ফাইন্যান্সিয়াল সলভেন্সি নেই, বা তুমি জেনুইন স্টুডেন্ট না, তুমি বাংলাদেশে কাম ব্যাক করবে না, এরকম একটা ক্লজ দেখে তারা ভিসা রিফিউজ করে দেয়। বাট ইউকে এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু ভিসা রিফিউজ হলেও, যেটা রিফিউজ রেটে আসলে অনেক কম, যেটা আসলে বলার মতো না, হয়তো বা খুবই কপাল খারাপ না হলে পর আসলে ভিসা রিফিউজ হয় না নর্মালি ইউকেতে। এবং আমরা এই জন্য আসলে ইউকেটাকে বেশি প্রমোট করে থাকি। আসলে ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা সবই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আমাদের আসলে থিঙ্ক করতে হবে যে কোন কান্ট্রিতে আমি খুব ইজিলি অ্যাক্সেস দিতে পারি, কারণ আলটিমেটলি আমার উদ্দেশ্যই হচ্ছে একটা ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করা। দেন ভাইয়া,
ইউকে কেন চয়েস করলেন তাদের বুঝতে পারলাম। দেন কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? সো আমি যাচ্ছি মাস্টার্স ইন সাপ্লাই চেইন অ্যান্ড ইন্টারন্যাশনাল লজিস্টিক্স। আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। তবে এই সাবজেক্টটা কেন চয়েস করলেন ভাই? সো বেসিক্যালি আমার আসলে প্রথম থেকেই সাপ্লাই চেইনের ওরিয়েন্টেড কাজ আমি করেছি। সো আমার লাইনটা আসলে সাপ্লাই চেইনের মধ্যেই ছিল। সো আমি বাংলাদেশে আসলে কিছু পিজিডি প্রোগ্রাম করি যেগুলো আসলে আমার ক্যারিয়ারে খুব বেশি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাড করে নাই। সো এরপর আমি আসলে চিন্তা করলাম বাইরে থেকে যদি আমি আসলে যেহেতু ইউকের স্টাডিটা খুবই আপ টু ডেট, মানে ওরা মডার্ন ওয়ার্ল্ডের সাথে আসলে খুব আপ টু ডেট থাকে। সো আমি চিন্তা করলাম ইউকেতে আসলে সাপ্লাই চেইনটা পারসিউ করলে আমার জন্য বেটার হয়। এক্স্যাক্টলি। ইউকের কিন্তু এমএসসি ইন লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা রয়েছে, এটা কিন্তু আসলে খুব ভাস্ট একটা সাবজেক্ট। আমার কেন জানি মনে হয় যে আসলে দুদিন পরে আসলে ডিজিটাল মার্কেটিং বা এমএসসি ইন মার্কেটিং এই সাবজেক্টগুলো হয়তো বা থাকবে না, সবই আলটিমেটলি এই লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইনের আন্ডারেই চলে আসবে। হ্যাঁ, আসলে এটা আসলে ডিপেন্ড করছে পার্সন টু পার্সন কে কোথায় স্কিল, বাট ইউজুয়ালি দেখা যায় মার্কেটিং এর রেটটা অনেক বেশি, মানে মার্কেটিং এ গ্র্যাজুয়েট করা মানুষ অনেক বেশি। এটা আসলে দেখা যাচ্ছে এই সাবজেক্টগুলোর ডিমান্ড মার্কেটে কিছুটা কমে আসছে হয়তো। আর এছাড়াও শুধু সাপ্লাই চেইন না, আমার মনে হয় আরো অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে পড়ার জন্য, যেগুলো আসলে মানুষজন এক্সপ্লোর করলে দেখা যায় সেখানে এখনো ডিসকভার করা হয় না এই জিনিসগুলো। ট্রু, কারণ আমরা লজিস্টিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে সম্পর্কে আমরা এটা জানি যে আসলে একটা প্রোডাক্ট, একটা সার্ভিস হলো গিয়ে তার একবারেই প্রোডাকশন লেভেল থেকে শুরু করে দেন আপনি ডিস্ট্রিবিউশন করা, আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছানোর পরেই যে আপনার কাস্টমার সার্ভিস, পুরো প্রসেসটাই কিন্তু এই লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের আন্ডারের মধ্যে পড়ে। সো ওইটার থেকে কিন্তু অনেকগুলি সাবজেক্ট বের হয়, যেমন ব্র্যান্ডিং বলেন বা ডিস্ট্রিবিউশন বলেন, মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, কাস্টমার সার্ভিস বলেন। সো ওই লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের আন্ডারে কিন্তু এই জিনিসগুলো আসে। সো এইটাতে পড়ে আসলে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই তারা মার্কেট সম্পর্কে এবং যে কোনো কী বলে এটাকে লজিস্টিক ব্যাপারে যেই নলেজগুলি দরকার, একটা ডেপথ একটা নলেজ আসে কিন্তু এই সাবজেক্টে পড়াশোনা করার পরে। সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কেন ভাইয়া? ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস চুজ করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্রিপলয়। সো ট্রিপলয়ের কাছে না আসার আগ পর্যন্ত আমি আসলে খুবই ইনডিসিশনে ছিলাম যে কিভাবে আসলে আমি কান্ট্রি চুজ করব। আমার সাবজেক্টটা আমি মোটামুটি শিওর ছিলাম, বাট আসলে ইউনিভার্সিটি কোনটা হওয়া উচিত। সো সেইখানে বর্ষণ ভাইয়ের সাথে আমার কথা হওয়ার সময় উনি কিছু স্পেসিফিক পয়েন্ট আমাকে মেনশন করে, যে জিনিসগুলো আসলে আমাকে ডিসিশন নিতে হেল্প করে যে অ্যাকচুয়ালি আমি কেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসকে চুজ করব। ফার্স্ট অফ অল আসলে তাদের টিউশন ফিস অন্যান্য ইউনিভার্সিটির টিউশন ফিজের তুলনায় কম, বাট তাদের পড়াশোনার মান অন্যান্য ইউনিভার্সিটির মতোই খুবই ভালো। আর সেকেন্ড হচ্ছে তারা যেই সাবজেক্টগুলো অফার করে সেগুলো আসলে ইন্টারন্যাশনালি রেকগনাইজড এবং তারা আসলে বিভিন্ন অর্গানাইজেশন দ্বারা সার্টিফাইড। সো এই জিনিসগুলো যখন আসলে আমি নিজে চেক করলাম ওয়েবসাইটে, তারপর হচ্ছে আমি আসলে মোটামুটি ডিসিশনটা মেক করতে পারি। এবং এখানে থ্যাংক ইউ বর্ষণ ভাই, আপনার অনেক বড় একটা মানে আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য বা মোটিভেট করার জন্য অনেক ইনফরমেশন দিয়ে, এবং অ্যাকচুয়ালি যখনই আমি বর্ষণ ভাইকে ফোন দিয়েছি তখনই আসলে আমার যে কোনো কনফিউশন আসলে তারা ক্লিয়ার করেছে। নট অনলি বর্ষণ ভাই, আসলে ট্রিপলয়ের প্রত্যেকটা টিম মেম্বার আসলে বিভিন্ন স্টেপে আমাকে হেল্প করেছে। মানে আসলে ফার্স্টে প্রসেসিংটা স্টার্ট করার পর থেকে পুরো প্রসেসটাতে জার্নিটাতে আসলে এক একজনের কাছে আমার কেসটা হ্যান্ড ওভার হয়েছে এবং তারা নিজেদের এক্সপার্টিস দ্বারা আমাকে সেখানে গাইড করেছে। সো এই পুরো সার্ভিসটা আসলে 360 সার্ভিসটা আসলে আমি অন্যখানে আসলে যখন পাই নাই তখন হচ্ছে আমি মোটামুটি আসলে কথা দিয়েই অনেকটা কনভিন্স হয়ে যাই। আর সার্ভিস তো থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কিন্তু আসলে আমাকে অনেক হেল্প করছে আসলে, রাকিন ভাই এবং নই আপু। সো দুজনই কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্ট ছিল এবং তারা তাদেরকে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলি কিন্তু তারা খুব সুন্দর করে ফলো করেছে। তাদের যদি আসলে কেউ ইনস্ট্রাকশন ফলো করে সুন্দর মতো করে তাহলে আসলে আমাদের কাজটাও খুব সহজ হয়ে যায়। ভাইয়া ভিসা কদিনে পাইলেন? ভিসা, এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, আমি 12 ঘন্টায় ভিসা পেয়েছি। মানে ট্রু, অ্যাকচুয়ালি আমি আসলে 12 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে গেছি। ভাই আমরা যখন এই ভিডিওগুলি যখন আমরা পোস্ট করি না, অনেকেই আছে যারা ফেক আইডি দিয়ে আমাদেরকে এই
কমেন্টের মধ্যে ইয়াতে ভিডিওর নিচে কমেন্ট করে যে ভুয়া বা হলো গিয়ে যে মিথ্যা কথা বলতেছে, অনেক বাটপার, হ্যাঁ এই টাইপের কমেন্টগুলি বলে। যখন আমরা বলি যে আসলে একটা ভিসা আমি একদিনে পেয়েছি বা 2 দিনে পাইছি, এখন যে আপনি যখন বলেন যে 12 ঘন্টা পেয়েছে, এটা তো আসলে পুরো ভাইরাল হয়ে যাবে যে এই যে মনে হয় পুরো পেইড কন্টেন্ট যে আমি আপনাকে ভাড়া করে নিয়ে আসছি যাতে বলার জন্য 12 ঘন্টাতে আপনি ভিসা পেয়েছেন। ভাই আসলে এবার ট্রু, ভাইয়ার সাবমিশন ছিল আমার এক্স্যাক্টলি মনে আছে যে মনে হয় জুলাইয়ের 4 তারিখে বা জুলাই 4 তারিখে ভাইয়ার সাবমিশন ছিল, এবং ভাইয়া বিআরপি মেইল পায় মনে হয় জুলাই 6 তারিখে। জুলাই 6 তারিখে ভাইয়া বিআরপি মেইল পায়, কিন্তু বিআরপি মেইলের মধ্যে ভিসা ইস্যু করার ডেট কিন্তু ছিল কিন্তু 4 তারিখই। দ্যাট মিনস ভাইয়া যেদিন ভিসার জন্য সাবমিট করে ভিএফএস ফাইল, ওই দিনই ভাইয়ার মানে ভিসা কনফার্ম হয়ে যায়, তার বিআরপি মেইল ওই দিনই ক্রিয়েট হয়ে যায়। বাট হয়তো বা শুক্র শনি থাকার কারণে আপনি রবিবার দিন মেইলটা পেয়েছিলেন, আপনি বন্ধ ছিল, এই জন্য ভাইয়া মেইলটা পেয়েছে 2 দিন পরেই। বাট তার বিআরপি মেইলের মধ্যে কিন্তু তার সাবমিশন ডেটও ছিল 4 তারিখে, তার ভিসা গ্র্যান্টও হয়েছে 4 তারিখে। এই জন্য ভাইয়া বলতেছে যে 12 ঘন্টার মধ্যে ভিসা পেয়েছে, হয়তো আরো কমও হতে পারে। কেউ বিশ্বাস না করলে আপনি হয়তো আমি পারমিশন দিলাম, আপনি আমার ইনফরমেশন কমেন্টে দিতে পারেন। ওকে ভাইয়া। সো এর আগে আপনি কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেছেন কিনা অন্য কোনো এজেন্সির মাধ্যমে? আসলে ফার্স্টে আমি যখন বাইরে পড়তে যাওয়ার জিনিসটা যখন ফার্স্ট চুজ করি, মানে ডিসাইড করি, তারপর থেকেই আমি বেশ কিছু কান্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি। সো শুধু ঘাটাঘাটি না, বিভিন্ন এজেন্সিতে যেই এজেন্সি যেই দেশের জন্য ভালো সেগুলো চুজ করে যাই। বাট আসলে আলটিমেটলি আমার কাছে কখনোই ফার্স্ট থেকে মানে জিনিসটা ট্রান্সপারেন্ট মনে হয়নি। মানে আপনার কাছ থেকে সার্ভিস নিয়েছি এই জন্য বলছি না, বাট কারণ হচ্ছে ওরা ফার্স্ট থেকে অনেক কিছু আমার কাছে মনে হয় যে ইনফরমেশন হাইড করে যায়, বা আসলে ওরা কেসটা যখন নেওয়ার জন্য ওরা অনেক কিছু বলে, বাট রিয়েলিটিটা আসলে অন্যরকম হয়। প্লাস এখানে তো একটা কোঅর্ডিনেশনের ব্যাপার, প্লাস হচ্ছে এখানে আপনার টাকা পয়সা কিছু ব্যাপার আছে। যেমন ভাইয়া যদিও আমার থেকে কোনো ফাইল চার্জ নেয় নাই, বাট বিভিন্ন এজেন্সি আপনাদের কাছ থেকে ফাইল চার্জ চাইতে পারে। ইটস ফাইন, বাট হচ্ছে ফাইল চার্জ চাওয়ার পরও মাঝখানে অনেক হিডেন কস্ট থাকে, যে হিডেন কস্টগুলো আসলে তারা মেনশন করে না। এটাতে আমি খুব বিরক্ত ছিলাম যে এখানে আমার আসলে মোটামুটি 30-40 হাজার টাকার উপর খরচ হয়েছে, যেটাতে আমি আসলে প্রসেসের মধ্যেই আমার টাকাটা চলে গেছে, আমি পরে তো আর আগাইতেই পারলাম না। সো এই প্রবলেমগুলো আমার ফেস করছি, শুধু একটা না, আমি এর আগে 3-4টা এজেন্সির সাথে কথা বলছি, কাজ করছি। কেন জানি মনে হয় না ফুললি ট্রান্সপারেন্ট। আমাদের সার্ভিসটা কেমন ছিল, ট্রান্সপারেন্সি কেমন ছিল? আপনাদের সার্ভিস নিয়ে হচ্ছে আমি আসলে বললে আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না। আমার যেহেতু আমি জব করি, আমার কাছে আসলে খুব একটা টাইম ছিল না আসলে এই পেপার ওয়ার্কস এবং টাইম মেনটেন করা, যে আসলে কোন সময় কি আসতেছে, এটা আপনারা যেভাবে আসলে আমাকে রিমাইন্ড করাই দিচ্ছেন। আর হচ্ছে পেপার ওয়ার্কস গুলাতে আসলে আমার হাতই দেওয়া লাগে নাই। আসলে ইউকে থেকে অত বেশি পেপার ওয়ার্কস লাগেও না, পেপার ওয়ার্কস লাগে না। প্লাস হচ্ছে আপনার ইউকে এর প্রসেসিং খুবই ইজি, আর হচ্ছে এখানে আসলে খুব হ্যাসেলের কিছু নাই, আর খুবই ট্রান্সপারেন্ট। এই জিনিসটা আসলে আমার জন্য খুব ইজি হয়েছে, যেহেতু আপনারা ডিল করছেন। যেহেতু আমি জব করি, আমার আসলে ওই টাইমটা ছিল না যে আমি এটার মধ্যে খুব বেশি একটা ফোকাস করব। ফিউচার প্ল্যান কি করতে যাচ্ছেন পরবর্তীতে? ইনশাআল্লাহ ফিউচার প্ল্যান হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা সুন্দর মতো কমপ্লিট করে আমি আমার সাবজেক্ট লাইনে একটা ভালো জব করতে যাচ্ছি। আর জব করে যদি এনাফ এক্সপিরিয়েন্স হয়, আমি হয়তো দেশে ব্যাক করে একটা বিজনেস হয়তো স্টার্ট করবো ইনশাল্লাহ। সো ভাই পরবর্তী ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে, কারণ ভাই আপনি যেহেতু অনেকটাই আগে কাজ শুরু করেছেন, দ্যাটস ওয়াই আপনার আসলে অত বেশি হ্যাসেল নেওয়াই লাগে না। ইনফ্যাক্ট আসলে সব ভিসা যে আসলে একদিনে হয় বা 12 ঘন্টায় হয় বা 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এরকম না। আমাদের বেশ কিছু ফাইল রয়েছে যেটা আসলে 1 মাসের অধিক সময় ধরে তারা আটকে রেখেছে এবং এখন ইন্টারভিউর জন্য তারা কল করছে। সো আসলে এরকম না যে আমরা খালি বলি যে 1 মাসের এই একদিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে, 2 দিনের ভিসা হয়ে যাচ্ছে। সো এটা কেস বাই কেস, কারোর লাক ফেভার করে, অনেকের আবার ইন্টারভিউ হয়, অনেক ভালো প্রোফাইল থাকার পরেও কিন্তু তার ইন্টারভিউ হয়। ভাইয়া যেমন কিন্তু তার কিন্তু এমওআইও ছিল, সে নর্থ সাউথ থেকে আপনি এবার ব্যাচেলর কমপ্লিট করেছেন। হ্যাঁ, আমি 2020 সালে নর্থ সাউথ থেকে গ্রাজুয়েট করি। সো ভাইয়া কিন্তু আসলে নর্থ সাউথ থেকে ব্যাচেলর কমপ্লিট করার পরে কিন্তু সে কিন্তু আইএলটিএস দিয়ে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যাপ্লাই করেছে। সেই চাইলে কিন্তু এমওআই দিয়েও ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যাপ্লাই করতে পারতো। বাট আসলে আমি সবসময় সবাইকে বলি যে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, ভিসাও হচ্ছে, সেটা আসলে খুবই ভালো একটা অপশন আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য যারা আইএলটিএস করতে চাচ্ছেন না। বাট একটু হলেও যদি আপনি নিজেকে যদি একটু জব ফিল্ড বলেন বা নিজের মধ্যে একটু কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য হলেও আসলে একটা আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করাটা অনেকটা ভালো। অবশ্যই আমার সাজেশন থাকবে যে আপনারা আইএলটিএস বা পিটি বা ইএলআরটি যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা আরও একটু বেশি মজবুত হয় এবং আপনিও কনফিডেন্স লেভেল ভালো পান এবং আমরা যারা কাজ করছি তারাও একটু
কনফিডেন্স ভালো থাকে। আলটিমেটলি দিন শেষে কিন্তু সবারই টার্গেট থাকে ভিসাটা ইনশিওর করা, কারণ আমরা সার্ভিস চার্জ নিচ্ছি না, কিন্তু আমি যদি একটা স্টুডেন্টের উপর আমি 6 মাস 4 মাস আমি কাজ করলাম, কাজ করার পর না করুক, তার ভিসাটা রিফিউজ হয়ে গেল, আসলে একটা স্টুডেন্ট অনেক বেশি আপসেট হয়ে যায় যে আসলে এজেন্সি মনে হয় তার কাজটা ঠিক মতো করে নেয়। কারণ প্রত্যেকটা এজেন্সিরই লক্ষ্য থাকে যে একটা সাকসেসফুলি একটা কাজ কমপ্লিট করা, কারণ তারও রেপুটেশনের সাথে জড়িত, একটা স্টুডেন্টেরও ইমোশন জড়িত, তার ফ্যামিলির ইমোশন জড়িত, সে অনেক ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ দেয় তার ফ্যামিলি তাকে দেশের বাইরে পড়াশোনা করার জন্য। দিন শেষে যদি আসলে ভিসাটা না হয়, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যেরকম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, আসলে আমরাও আসলে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। সো যারাই অবশ্যই কাজ করবেন, যে কোনো এজেন্সি থেকে অবশ্যই চেষ্টা করবেন যে হাতে একটা এনাফ পরিমাণ সময় নিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, কারণ শেষ মুহূর্তের কাজ আসলে তাড়াহুড়ার কাজ অত বেশি ভালো হয় না, কারণ এখানে ব্যাংক ম্যাচুরিটির অনেক ব্যাপার থাকে, তারপর পেপারস রেডি করা, ইন্টারভিউ ফেস করা, ইউনিভার্সিটিতে সাবমিশন করা। দেন ভাইয়া হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্টটা কেমনভাবে করলেন, যেহেতু এই জায়গাটা এসে অনেক স্টুডেন্টই আটকেছে, তো ওইটা কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? আসলে এক্সপিরিয়েন্স বলতে এটা তো আসলে একটা প্রসেস, এটা তো আসলে করতেই হবে। তো যেহেতু করতে হবে, আমি আসলে প্রপারলি আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলে আমি আমার যে ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্টটা করতে পারছি। সো এখানে আমি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করতাম, সো আমি ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আসলে পেমেন্টটা করি। একটা পারমিশন নিতে হয় তাদের কাছ থেকে $300 উপরের পেমেন্টের জন্য। পারমিশনটা আমি ব্র্যাক ব্যাংক থেকে নিয়ে প্রপারলি আপনাদের ইনস্ট্রাকশন মতো হচ্ছে পেমেন্টটা। এক্স্যাক্টলি। সো এই যে একটা হেলথ ইন্স্যুরেন্স আর ভিসা ফিস, এই পেমেন্টটা কিন্তু আসলে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড দিয়ে করতে হয়। সো এটা একটু হ্যাসেলের ব্যাপার, কারণ আমরা জানি যে বাংলাদেশে ডলার ক্রাইসিস হওয়ার কারণে $300 বেশি যদি কোনো পেমেন্ট হয়ে থাকে, সেটার জন্য ব্যাংকের সাথে কথা বলে আপনার লিমিটটা ইনক্রিজ করতে হয়, মানে আপনার পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে এটার আসলে লিমিটটা বাড়াতে হয়, এবং আপনার পারপাসটা কি সেটা শো করতে হয় ব্যাংকে, দেন তারা প্রসেসটা করে দেয়। সো অনেক সময় এটার জন্য অনেকেই স্টুডেন্টই হ্যাসেল ফেস করে। সো আমি সবাইকে বলবো, আপনারা যারা আসলে দেশের বাইরে পেমেন্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ইনশিওর করেন, কারণ এই জিনিসটা আসলে আমি সবসময় বলি যে ট্রান্সপারেন্সি রক্ষা করার ক্ষেত্রেও বলি, অথবা আপনিই সিকিউর থাকেন যেন আপনার পেমেন্টগুলি যেন আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, সেটা ভিসা ফিস হোক বা হেলথ ইন্স্যুরেন্স হোক বা ইউনিভার্সিটির টিউশন ফিস হোক, আপনি কোনো এজেন্সির কথায় বায়াস না হয়ে আপনি এই পেমেন্টগুলি যদি আপনার মাধ্যমেই করেন, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, সেক্ষেত্রে আল্লাহ না করুক যদি ভিসা যদি রিফিউজ হয়, দেন পেমেন্টগুলি কিন্তু আপনার কাছে আবার চলে আসবে, রিফান্ড কিন্তু আপনার কাছে হবে, অন্য কারোর কাছে কিন্তু রিফান্ডটা হবে না। তো ভাই পরবর্তী ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ বা আপনার এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে কি কি বলবেন, আসলে কেন দেশের বাইরে যাওয়া উচিত রাইট নাও, বা যে কোনো সময় দেশের বাইরে কেন যাওয়া উচিত, এবং যাওয়ার ক্ষেত্রে তাদের প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত? সো দেশের বাইরে যাওয়ার এক নাম্বার কারণ আমি বলবো হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। যেহেতু আমাদের দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বাট আসলে দেখা যায় একটা স্পেশালাইজ ফিল্ডে একটা ভালো কোয়ালিটি পেতে হলে এডুকেশনের জন্য আপনার হচ্ছে আপনি দেশের বাইরে যাওয়াটা প্রেফার করতে পারেন। সো এটা হয়তো আপনার ইন ফিউচার ক্যারিয়ারে জব ফিল্ডে বা বিজনেস ফিল্ডে আপনাকে কিছু স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারে। আর বাকিদের জন্য যেই মানে আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন এজেন্সি চুজ করবেন, আপনারা অ্যাকচুয়ালি তাদের সাথে ক্লিয়ার কাট কথা বলে নেবেন। আপনারা আপনাদের মনের কোয়েশ্চেনগুলো যদি থাকে সেগুলো সব কিছুই তাদের সাথে শেয়ার করবেন, কোনো কনফিউশন রেখে কাজ করবেন না। আর হচ্ছে আপনাদের এটা ইনশিওর করতে হবে যে তারা যেই প্রমিসগুলো করছে সেই প্রমিসগুলো কি আসলে তারা ঠিক মতো রক্ষা করতে পারছে নাকি। কারণ হচ্ছে অনেক ফেক প্রমিসেস থাকে। আপনাদের বুঝতে হবে কোন এজেন্সি কোন দেশ বা কোন ফিল্ডে ভালো। কথা বলবেন, এখানে তো আসলে টাকা লাগছে না, আপনি কনসালটেন্সির জন্য তাদেরকে কোনো পে করতে হচ্ছে না। সো এসে কথা বলে যাবেন, সামনাসামনি কথা বলে যাবেন। জিনিসটা যদি আপনাদের মনে হয় যে অথেন্টিক, তাহলে আপনারা প্রসিড করবেন। সো আর ভাইয়া যারা আর কি দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের আইএলটিএসটা কবে দেওয়া উচিত, বা আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা উচিত, নাকি কেমন ফান্ড বা কেমন কি লাগে আর কি মোটামুটি? সো বেসিক্যালি এখন আইএলস তো আসলে আপনার 24-25 হাজার টাকা লাগে, বাট আমি বলবো আইএলস থাকলে কি আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, এখানে আপনার লাগতেছে। যদি আপনি জব অ্যাপ্লাই করেন, সেখানে আপনার আইএলস দেখবে। সো আপনি যেহেতু 6.5 লাগছে মোটামুটি সব দেশে যেতে, 6.5 যদি এনশিওর করা যায় তাহলে ইটস বেস্ট। আর আইএলসটা যদি থাকে তাহলে রাস্তাটা অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। সো আমরা ট্রিপল টিম কিন্তু আসলে একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটাই ফ্রি অফ কস্টে করে থাকি, এবং আমাদের এক্সপার্ট টিম কিন্তু আসলে চেষ্টা করে আপনার মুখে হাসি ফোটানোর জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে রাকিন ভাইকে নিয়ে যেভাবে সাকসেস স্টোরি শেয়ার করলো রাকিন ভাই, তার গল্পটা শেয়ার করলো, তার জার্নিটা কেমন ছিল সেটা শেয়ার করলো।
সো ইনশাল্লাহ আপনাকেও নিয়েও এভাবে বসে একটা ভিডিও করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান এবং আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে রাখবেন, কারণ আপনার এই একটা লাইক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি 1000 আজকে যারা দেখছে আর কি, মোটামুটি আমরা 1100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি। আলহামদুলিল্লাহ ভাই, এটা আসলে বেশি দিন ধরে যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি এরকম না। ভিডিও চ্যানেলের বয়স অনেকদিন হয়ে গিয়েছে, মোটামুটি 1.5-2 বছরের মতো হয়ে গেছে, বাট আমি রেগুলার হয়েছি লাস্ট 2-3 মাস ধরে আর কি। না ভাই, আপনি যেভাবে আসলে ইনফরমেশন সবাইকে দিচ্ছেন ফ্রি অফ কস্ট, তো এই ইনফরমেশনগুলো আসলে সবাই কাজে লাগাতে। এক্স্যাক্টলি, আমার যদি ইনফরমেশনগুলো যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, হয়তো বা একটু বোর হয়, অথবা একটু ভিডিওর লেন্থ একটু 10-15 মিনিট, বা শুনলে পরে তার ভিডিও তার ডকুমেন্টসগুলো সেই নিজেই রেডি করতে পারে। এবং অনেক ইনফরমেশন, অনেক এজেন্সি আছে আসলে থাম্বনেল দিয়ে একটা খুব সুন্দর একটা থাম্বনেল দিচ্ছে, বা থাম্বনেলের সাথে ভিতরে কথার কোনো মিল নেই। বাট আমি চেষ্টা করি আসলে থাম্বনেলে যা বলবো বা আমার টাইটেল যা হবে আসলে ভিতরে জানি কথাগুলো জানি ওইটাই থাকে। তো অনেকে আসলে ভিডিও তৈরি করার সময় আপনাকে জাস্ট একটা সুশুরি দিয়ে যায় যে এই এবার আলটিমেট ভিডিওটা পুরোটা দেখার পর বুঝতে এই টপিকের কোনো কথাই বলে নেই সে। আচ্ছা, যাই হোক, সবাই চেষ্টা করে সবার জায়গা থেকে সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আমিও চেষ্টা করি, ভুল ভ্রান্তি সবারই হয়। সো ভাইয়া, কংগ্রেচুলেশন অ্যাগেন আমাদের সাথে কাজ করার জন্য, এত ট্রাস্ট নিয়ে আমাদের সাথে আপনি কাজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইউকেতে যাওয়ার পর ইনশাল্লাহ আমাদের যেহেতু সাউথ ওয়েস্টে একটা অনেক বড় একটা ফ্যামিলি রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো নাম্বার অফ স্টুডেন্ট আমরা অলরেডি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে পাঠিয়েছি। তো এখানে একটা আমাদের বড় একটা কমিউনিটি হয়ে গিয়েছে। আমাদের নতুন কমিউনিটি মেম্বার কিন্তু রাকিন ভাই আর নথি আপু। সো নই আপুকে নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানালে খুব ভালো লাগতো আর কি। ইনশাল্লাহ আপু একটু সিক দেখে আজকে আসতে পারেনি, তারা খুব ক্লোজ ফ্রেন্ড। ইনশাল্লাহ তাদের দুজনের প্রতি আমাদের শুভকামনা থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ক্যারিয়ারটা আরও বেশি স্মুথ হোক, জার্নিটা ভালো হোক, কারণ ভালো মানুষের জার্নি অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, এটা বিশেষ করি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।